স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। আবাসন ভাতা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইলে দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অন্যথায় চলবে অবস্থান কর্মসূচি, শাটডাউন থাকবে ক্যাম্পাস। বুধবার রাত শেষে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না করে ক্যাম্পাসে ফিরবেন না, এমনকি কোনো যতক্ষণ না পর্যন্ত আমাদের ৩ দফা বাস্তবায়ন না হচ্ছে এবং লিখিত সিদ্ধান্ত না আসছে ততক্ষণ না পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। এই হলের যে এটা একনেকের মধ্যে নিয়ে এই কার্যক্রমটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের সাথে যে অন্যায়টা হলো সেটার মূলত আমরা নেই চাচ্ছি, কারণ আমাদের স্টুডেন্টদের উপর হামলা করা হয়। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলম্ব না করে যৌক্তিক দাবি পূরণের ঘোষণা দেবার আহ্বান জানান। বলেন, দাবি পূরণ না হলে চলবে অবস্থান কর্মসূচি। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না, তার বিচার করতে হবে। সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের সিদ্ধান্তমূলক কথা বলা হয়নি। এর আগে বুধবার সকালে ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অর্ধশত শিক্ষার্থী। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আপনি সারাদিনই আসলে আন্দোলনের খবর জানাচ্ছিলেন। অবস্থান কর্মসূচির সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা? ঈশিতা, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে এখন রাত ৯টা। ঠিক এখনো পর্যন্ত কিন্তু দাবি আদায়ের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে যে সড়কটি রয়েছে, যমুনার যে সড়কটি, সেই সড়কে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা তাদের দাবি আদায়ের পক্ষে কিন্তু অনড়। আপনাকে যদি একটু জানাই, আজকে বিকাল 5:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন আহমেদ তিনি কিন্তু একটি ব্রিফ করেছেন এবং সেই ব্রিফে কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের যে 3 দফা দাবি রয়েছে, অর্থাৎ তাদের যে দীর্ঘদিনের আবাসন সংকটের যে বিষয়টি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে বাজেট বরাদ্দের যে বিষয়টি, এর পাশাপাশি স্থায়ীভাবে ক্যাম্পাস স্থানান্তরের যে 3টি দাবি, এই 3টি দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলমান থাকবে বলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইসুদ্দিন জানিয়েছেন। সেই লক্ষ্যেই কিন্তু এখনো পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা, জগন্নাথের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে তারা এই স্থান ত্যাগ করবে না, পাশাপাশি তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। এছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরও একটি ঘোষণা দিয়েছেন, যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম রয়েছে সব কিছুই বন্ধ থাকবে। সেক্ষেত্রে বলা যায় যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শাটডাউন থাকবে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত তারা অবস্থান নিয়ে রেখেছেন। তারা দাবি আদায় করেই কিন্তু তারা আসলে তাদের ক্যাম্পাসে ফিরে যাবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। ঈশিতা। কামরুল, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাফিলতির কারণেই শাহরিয়ার আলম শাম্যকে জীবন দিতে হয়েছে। আর হত্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে গুপ্ত সংগঠনের লোকজন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এমন অভিযোগ করেন ছাত্রদল নেতারা। এছাড়া সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাস পরীক্ষা স্থগিত করে শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির নেতাকর্মীরাও যোগ দেন এতে। এ সময় সহপাঠী ও দলীয় কর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে লাশ পড়েছে, তার মানে এটা পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড বলে আমি মনে করছি। একজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা নিজ ক্যাম্পাসে তার ছাত্রের যে নিরাপত্তা দিতে পারছে না, তার মধ্যে তাদের দায়িত্ব পালনে তারা ব্যর্থতা দেখিয়েছেন। আমরা তাদের পদত্যাগ দাবি করছি। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি বলেন, সাম্য হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে একটি দল। একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা দুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সম্রাট বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে। ছাত্র শিবিরের কড়া সমালোচনা করে সামনের দিনে রাজপথ ছাত্র দলের দখলে থাকবে বলেও জানান সংগঠনের নেতারা। সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে। নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে এবং বর্তমান যে প্রক্টর সেই নিরাপত্তা বলয় স্ট্রং করার জন্য ব্যর্থ হয়েছে। এজন্যই আমাদের প্রিয় সহযোদ্ধা ছোট ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন অর্ধবেলা ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল 10টায় নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট হওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে গেল বুধবার দিনব্যাপী নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। একবার গদিতে বসে আমরা তারপর এখান থেকে রাজপথে আমরা উঠবো। ইনশাআল্লাহ আমরা তাকে পণ্যবহল করে আমরা এখানে ঘরে ফিরব। যদি সরকার সেটা না পারে, সেটা ব্যর্থ হয়, তাহলে নগরবাসী এবং ঢাকা মহানগর দক্ষিণের জনগণ তাকে বসাবো আমরা ইনশাআল্লাহ। তাদের অভিযোগ 5 আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় নগরবাসী। পানি নিষ্কাশন সহ মশার উপদ্রব সহ অনেক সমস্যার ভিতরে আমরা নগরবাসী আছি। আমরা অতি দ্রুত ওনাকে শপথ করানোর জন্য সরকারের কাছে আমাদের জোরালো দাবি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরেও তার শপথ নিয়ে তালবাহানা করছে। নগরবাসীর দাবি পূরণের জন্য এই কর্মসূচি চলমান থাকবে জানিয়ে শুক্রবার কর্মসূচি স্থগিত রেখে শনিবার সকাল 10টা থেকে নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 2020 সালে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। চলতি বছরের 27 মার্চ ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। কমিশন বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার সাবেক 3 ব্যক্তিগত কর্মকর্তাকেও ডেকেছে সংস্থাটি। তলবি নোটিশে তাদের 20, 21 এবং 22 মে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ আসে দুদকে। যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এসব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এমন প্রেক্ষাপটে অনুসন্ধানে নামে দুদক। তারা সহযোগিতা করতে থাকে তাহলে আমরা একটাই দাবি জানাবো,
বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে 20, 21 ও 22 মে তলব করে দুদক। ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং অনুসন্ধান দল এই অভিযোগ প্রমাণের জন্য সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সব দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন। 3 জনকে 20, 21, 22 তিনটে আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে। এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পরিষদের সদস্য পারভিন হক শিকদার, রণহক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসিফ খান, ডিভিসি নিউজ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকির মুখে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানান তিনি। বিএনপি চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই বলেও দাবি করেন মির্জা আব্বাস। এই সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমি হয়তো আরও পরে নির্বাচনের কথা বলতাম কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা এমন মন্তব্যের জেরে তাকে 25 মে সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আদালতের নির্দেশ অমান্য করে হাজির না হলে 1 বছরের সাজার পাশাপাশি পলাতক দণ্ডিত অপরাধী হিসেবে বিবেচিত হবেন শেখ হাসিনা। 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বলে শেখ হাসিনার দেয়া বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত হয়। এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে। গেল বছর মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের মধ্যে 7,926 জন শিগগিরই দেশটিতে যেতে পারবেন। বাকিদেরও পর্যায়ক্রমে পাঠানো হবে। এক ভিডিও বার্তায় একথা জানান মালয়েশিয়া সফরে থাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও বলেন, আগামী কয়েক মাসে 1.5 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। এতে অগ্রাধিকার পাবে বাংলাদেশিরা। প্রতিবার দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেটের বিষয়টি সামনে চলে আসে। অভিযোগ উঠে দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের। এসব কারণে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। সর্বশেষ বন্ধ হয় গত বছর। এই পরিস্থিতিতে আবার মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে। 1976 থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির যাত্রা শুরু বাংলাদেশের। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়ায়। গেল 2 বছরে 5 লাখের বেশি কর্মী গেছে দেশটিতে। বর্তমানে 15 লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছে মালয়েশিয়ায়। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের ময়মনসিংহের পৈতৃক বাড়ির নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দল সেখানে হামলা চালায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, 5 আগস্টের পর রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহলকে দালাল মহল হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানানো হয়েছিল।
সম্প্রতি রওশন এরশাদের পরিবারের কাছ থেকে বাড়িটি 12 বছরের জন্য ভাড়া নিয়েছেন এক ব্যক্তি। সেখানে কুটুম বাড়ি নামে একটি রেস্টুরেন্টের স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়। গেল 23 এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বৈষম্য বিরোধীরা। আজ দুপুরের পর সেখানে গিয়ে আসবাবপত্র, স্থাপনা ও পুরনো ভবনের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালান তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পাবনার আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের কমিটির ফর্ম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 15 জন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 দফা সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সকালে ফর্ম বিতরণ শুরু করা হয়। এ সময়ে জামাত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির অভিযোগ, জামাতের নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় অন্তত 10 জনকে মারধর সহ বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা স্থানীয় জামাতের কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয়। আহত হয় জামাতের অন্তত 5 জন। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঝিনাইদহে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই ঝিনাইদহ। সেখানে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং কি নীতি নির্ধারকদের উত্তরণের যে সমস্যা সমাধানে কাজ করছেন সেসব বিষয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। তো তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব তিনি আসলে এই যে সমস্যাগুলো তুলে ধরা হচ্ছে সারাদিন, সেই সমস্যার সমাধানে তিনি কতটা ভূমিকা রেখেছেন বা কি কি পদক্ষেপ নিয়েছেন। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতেই একটু জানাতে চাই যে অনেক কিছু সমস্যা আপনাদের এই ঝিনাইদহ জেলা, সে তার মধ্যে যেটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ যে সমস্যাটা শিশু হাসপাতাল নিয়ে। 25 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল, সেখানে কোনো ল্যাব নেই, ল্যাব টেস্ট করা নেই, ডাক্তারের সংকট রয়েছে। সেই বিষয়টা যদি আপনি একটু বলতেন যে কোনো ধরনের পদক্ষেপ, যেহেতু একটি চিকিৎসা সেবা, সেখানে আসলে গুরুত্বটা কতটুকু দিয়েছেন আপনারা? অনেক ধন্যবাদ। আসলে শিশুদের চিকিৎসার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের ঝিনাইদহে যে শিশু হসপিটাল যেটা আছে, এটা কিন্তু সব জেলাতেই অবকাঠামো নেই। তো এদিক থেকে ঝিনাইদহের মানুষ আমরা সৌভাগ্যবান। কিন্তু আর কিছু বিষয় আছে যে এখানে আপনি যে বিষয়টা বলেন ল্যাবের বিষয়টা, তো এখানে প্রথমত চিকিৎসার যে আমাদের জনবল কাঠামো, সেখানে কিছুটা সংকট আছে। পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং জনবল এবং একটা পূর্ণাঙ্গ ফ্যাসিলিটি সহ একটা ল্যাব খুব জরুরি এবং এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা লিখে পাঠিয়েছে বলে আমাদের জানিয়েছেন। একটি বিষয় যেটা হচ্ছে কুমার নদীর নিয়ে একটা মানুষের দাবি দেওয়া আছে যে এই নদীটা বিলীন হয়ে যাচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে না, যার কারণে আসলে প্রত্যেকেরই সমস্যা হচ্ছে। কচুরিপানা দিয়ে ভরা এবং কি আবর্জনা দিয়ে বাগানে পরিণত হয়েছে। সবার আশা বা সবারই প্রত্যাশা যে আপনারা এটা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নদীটা প্রবাহিত করার কোনো কার্যক্রম নিয়েছেন কিনা। আসলে আমাদের এই ঝিনাইদহ, খুলনা এই অঞ্চলটাতে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নদীগুলোর নাব্যতা কমে যাওয়া। আমরা উজানে ফারাক্কাবাদের একটা প্রভাব, এটা অন্যতম একটা বড় কারণ। তো যে কারণে পানি প্রবাহ না থাকাতে পলি জমে এই নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে একদিকে আমাদের উপকূলের ওই অঞ্চলের পানির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, আবার স্রোত না থাকার কারণে এটা কচুরিপানার মতো মানে বিষয়গুলো একটা খুব বড় একটা ইস্যু তৈরি করছে। তো আমাদের কিন্তু এখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু খাল খনন কর্মসূচি নেওয়া হয়। তো আমরা এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। তো তাদের এটা পরিকল্পনা আছে, এটা আমরা ধারাবাহিকভাবে আমরা এই নদী খনন যতখানি করা যায় এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। তরুণ সমাজ বা ইয়াং জেনারেশন তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু ঘোরাফেরা করছে, মানে একটা আধিপত্য দেখা গেছে সন্ধ্যার পরেই। তো এই যে মাদকের যে একটা আঁকড়া বা বলা হয়, সেটা নিয়ে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন? আমাদের মহেশপুর সীমান্ত আছে ভারতের সাথে বড় একটা, এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মহেশপুরের যে সীমান্ত, এখানে প্রায় 11 কিলোমিটারের মতো জায়গা,
এখানে আসলে কোনো প্রতিবন্ধকতা নাই, মানে এই পাশের মানুষ ওই নদীর কারণে ওপাশে যেতে পারে। তো এখানে বিজিবি তৎপর আছে, তারপরেও কিছু মাদকের চোরাচালান সীমান্তবর্তী এলাকায় একটা কমন ফেনোমেনা। তো এটাও আমরা কাজ করছি, প্রতিনিয়তই আমরা অভিযান পরিচালনা করছি এবং প্রতিনিয়তই আসামি ধরছি আমরা। তো আমরা আশা করবো, তো এটা তো আসলে একটা চলমান প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে যতখানি সম্ভব আমরা ওই মাদকের জায়গাটা সংকুচিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে 2 দিন বিরতির পর আবারও থাকছে সাভার জেলায়, সেখানে সাধারণ মানুষের সম্ভাবনা বা সমস্যার সমাধান নিরসনে নীতি নির্ধারকরা কি ভাবছেন বা কি বলছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির বিরুদ্ধে ইসলামী আন্দোলন কথা বলতে বাধ্য হবে। সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে গণসমাবেশে এমন মন্তব্য করেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমি বারবার বলেছি যে কেন্দ্রীয়ভাবে মির্জা ফখরুল সাহেব যখন আমাদের সামনে কাছে আলোচনার জন্য এসেছিল, তখন আমরা বলেছি যে আপনারা সর্বত্র যে চাঁদাবাজি চলছে, বিভিন্ন ধরনের কেস বাণিজ্য চলছে, বিভিন্ন ধরনের যে অনৈতিকতা চলছে, এগুলো আপনারা নিয়ন্ত্রণ করে যদি না করতে পারে তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব। যতক্ষণ পর্যন্ত ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দেখা না করবেন, ততক্ষণ পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি অসম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া তুরস্কে যে পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে মার্কিন প্রেসিডেন্ট হতাশ কিনা এ প্রশ্ন করেন ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ানে থাকা বিবিসির নর্থ আমেরিকান করেসপন্ডেন্ট। তার এ প্রশ্নের জবাবেই একথা জানান ট্রাম্প। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের দ্রুত সমাধান জরুরি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। প্রায় 3 বছর ধরে যুদ্ধ বন্ধে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট এ প্রস্তাবে রাজি হলে আলোচনার জন্য বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন জেলেনস্কি। যদিও এতে অনুপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও পুতিন দুজনই। এদিকে রাশিয়া শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নিচ্ছে না বলে বৈঠকে শেষ অভিযোগ করেন জেলেনস্কি। তুরস্কের সংলাপে রাশিয়া নিম্ন পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে বলেও অভিযোগ তার। $200 বিলিয়ন বোয়িং জেট সহ একাধিক বিনিময় চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বুধবার কাতারের রাজধানী দোহায় এসব চুক্তিতে সই করেন দুই নেতা। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিন বুধবার দুপুরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান ট্রাম্প। দোহায় যাওয়ার আগে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে দেখা করেন ট্রাম্প। এ সময় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে আহমেদ আল শারাকে আহ্বান জানান ট্রাম্প। গেল 25 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক ছিল এটি। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিডিও কলে বৈঠকে যোগ দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 8 বছর পর প্রকাশ পেয়েছে চিরকুট ব্যান্ডের চতুর্থ অ্যালবাম ভালোবাসা সমগ্র। এই নতুন অ্যালবামে আছে 10টি গান। শারমিন সুলতানা সুমির কথা সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট ব্যান্ড। এরই মধ্যে দামি নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর দর্শকদের মাঝে আলোচিত হয়েছে। নতুন অ্যালবামের আরও 2টি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে সামনে। নতুন অ্যালবাম প্রকাশ সম্পর্কে চিরকুট জানায়, ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এমনিতে জীবন খুবই ছোট, আর এই জীবনটাও ভালোবাসার জন্য যথেষ্ট না। তাই এই অসীম স্পিরিটের সঙ্গে থাকতে নানা আঙ্গিকের ভালোবাসাকে কেন্দ্র করে 10টি গান নিয়ে শ্রোতাদের জন্য চিরকুটের উপহার ভালোবাসা সমগ্র। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।